আমাকে ফরওয়ার্ড করে দিচ্ছে যে আপনি কাকে নিয়ে ঘুরে বেড়ান, তাদের নিয়ে আপনি রাজনীতি করেন, এটা ফরওয়ার্ড করে দিচ্ছে। এই হুমায়ুন কবিরের সঙ্গে পাঙ্গা নিতে গেলে অনেক কিছু হিসেব নিকেশ করে নেওয়ার চেষ্টা করলে ভালো হয়। আর আমি মুসলমান ভাইদের উপরে আমার অগাধ আস্থা আছে যে কিছু চুটকেপুটকি, কিছু ওই মদখোর, কিছু গেঁজাখোর, কিছু হিরোইনখোর, তাদের সঙ্গে আমি কোনো কিছু কম্পেয়ার করতে চাই না। তারা যা খুশি করুক, আল্লাহর কাছে জবাব দিবে, কবরে গিয়ে জবাব দিবে। আমি আমার কাজ করে যাব। আর যারা বলছে বাপ আর বেটা, তাদের একটু জানিয়ে দিই, বর্তমান যে মুখ্যমন্ত্রী তার নাম কি? শুভেন্দু অধিকারী। তার বাবার নাম কি? শিশির অধিকারী। শিশির অধিকারী প্রথমে গোটা মেদিনীপুর ডিস্ট্রিক্টের কংগ্রেসের অবিভক্ত, কংগ্রেসের মধ্যে পশ্চিম পূর্ব ভাগ হয়েছে, অবিভক্ত মেদিনীপুরের সভাপতি কংগ্রেসের, 3 বারের কংগ্রেসের এমএলএ। তারপরে তৃণমূলে ঢুকলো, তৃণমূলের এমপি, তৃণমূলের 6 জন কেন্দ্রমন্ত্রী হয়েছিল অটল বিহারী বাজপেয়ীর দপ্তরে, মমতা সহ। এই শিশির অধিকারী সেখানে ছিল তৃণমূলের সাংসদ হিসাবে, কেন্দ্রের অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভায় ছিল। বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2016 থেকে 2021, 2020 সালের 19শে ডিসেম্বর তৃণমূল ছেড়েছে, মন্ত্রিসভা ছেড়েছে, ট্রান্সপোর্ট মন্ত্রী ছিল। মমতা ব্যানার্জির ভাইপুকে মমতা ব্যানার্জি নেতা করেছে বলে সে রাগে গুসায় দেখছে মমতা ব্যানার্জির পরে আমি মুখ্যমন্ত্রী হব, তো আমাকে না দিয়েছে তার ভাইপুকে ডেকে নিয়ে এসে সামনে বসাচ্ছে, তাহলে আমার তার শিখে ছিড়বে না। সে 19শে ডিসেম্বর 2020 সে তৃণমূলের মন্ত্রিসভা ছেড়ে মমতা ব্যানার্জিকে ছেড়ে বিজেপিতে যোগ দেন। আজকে সে প্রায় 5 বছর বিরোধী দলনেতা থেকে 24-এর লোকসভায় তার ভাই সৌমেন্দ্র অধিকারী কাঁথি পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান ছিল, সেই অবস্থায় বিজেপি টিকিট দিল, সে এমপি মুর্শিদাবাদ। আর আমার নাম হুমায়ুন কবির। তোমার যদি বাবার ক্ষমতা থাকে, তুমি বাবরে মসজিদে তো দূরের কথা 1 কিলোমিটার দূরে এসে দেখাবা, তোমাকে আমি জেসিপি দিয়ে গর্ত করে 10 ফুট মাটির তলায় পুঁতে কোন মুসলমানের হিম্মত আছে এরকম কথা বলা? গত 3 দিন আগে বিধানসভায়, গোটা বিধানসভায় 208টা সিট জিতেছে। মুখ্যমন্ত্রী হাউসে ছিল, তাদের টোটাল স্ট্রেংথ ছিল। আর এই 80টা তৃণমূলের এমএলএ জিতেছে। 80-র মধ্যে এই জেলায় 9, 20 ছিল, 9 হয়েছে। 9-এর মধ্যে একটা জলঙ্গির বাবর আলী, সে আবার আমার ভাগ্নে হয়, ফুফতো বোনের ছেলে। তো তাকে সে আমাকে জিজ্ঞেস করলো, মামা সবাই এরা বিজেপির দিকে চলে যাচ্ছে, শুভেন্দু অধিকারীর কাছে দেখা করতে যাচ্ছে, আমাকে চমকাচ্ছে, ধমকাচ্ছে। আলাম তোকে টিকিট কে দিয়েছে? মমতা। আলাম চুপ করে বসতা, তোকে কে চমকায় আর কে ধমকায় আমি দেখে নেব। তুই যাদের প্রতীক নিয়ে জিতেছিস তাদের প্রতীকের নেতৃত্বের পাশে থাক। সে আছে, 8টা চলে গেছে। আর 2024-এ বিজেপির বিরুদ্ধে যে 3 জন এমপি, আবু তাহের খান মুর্শিদাবাদ, ইউসুফ পাঠান বহরমপুর, খলিলুর রহমান জঙ্গিপুর, তারা যারা আমাকে বলছিল আমি নাকি মুসলমানদের সঙ্গে আবেগ বিক্রি করে দিয়েছি, 1000 কোটি টাকা নাকি আমি বিজেপির সঙ্গে নিয়েছি, আমি নাকি বিজেপির বি টিম, আজকে তারা কোন টিমে নাম লিখেছিল? তারা আজকে পিছন দিক থেকে নিজের কারো মেরুদণ্ড সোজা নাই। এই হরিয়ারপাড়ার এমএলএ নিয়ামত হাজিকে আমি বলছিলাম পরশুদিনকে বিধানসভায়, আলাম আপনারা লাস্ট পর্যন্ত কি এমন দুর্বলতা আছে যে আপনাদেরকে মমতা ব্যানার্জির সঙ্গ ত্যাগ করে আজকে এই একজন যে বিরোধী দলনেতা হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, এক সময় সিপিএম এর নেতা ছিল, সিপিএম এর রাজ্যসভার সাংসদ ছিল, সিপিএম এর চরিত্রের জন্য একটা না 3-3টে মেয়ের সঙ্গে
খারাপ সম্পর্ক জানতে পেরে সিপিএম তাকে বহিষ্কার করেছিল। সেই বহিষ্কৃত নেতাকে তৃণমূল নিয়ে এসে মমতা ব্যানার্জি আবার শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি করে দিল, তাকেও আবার রাজ্যসভায় সংসদ। কিন্তু মুর্শিদাবাদে আস্ফালনটা একটু কম করতে বলেন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাটা ভাঙা মাছ শুরু করব যে বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। 1000 লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাটা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। কদিন জেলে রাখতে পারেন, কত খাওয়াতে পারেন। যখন ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে, তখন তো বিজেপির ব ছিল না। বিজেপির জন্ম তো 1980 সালের 6 এপ্রিল, কংগ্রেসটার জন্ম 1885 সালের 28শে ডিসেম্বর, তৃণমূলের জন্ম ছিল 1 জানুয়ারি 1998। আমার দলের জন্ম হয়েছে 31শে ডিসেম্বর 2025। আমাদের হারানোর কিছু নাই। আমাদের সঙ্গে যদি বেশি বাঙালিতে যায়, ভোটে হেরেও লজ্জা নাই। এখানে বাবরি মসজিদের কাছে উল্টো দিকে মুসলমানদের কিছু ছেলেকে টাকা দিয়ে এখানে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসছে। আমি বলেছি আমার লিমিট যেদিন ক্রস হয়ে যায় না, আর মাথা যেদিন টাওয়ার গরম হয়ে যায়, সেদিন আমি ও এসপিও বুঝবো না, ও চিফ মিনিস্টারও বুঝবো না, আর কে কোথায় থাকলো আর কে কোথায় থাকলো না সব কিছু বুঝবো না। আমি নিজেই নেতৃত্ব দিয়ে নামাবো। 2024 সালেও তা দেখেছিলাম। মমতা ব্যানার্জি মুখ্য এই তৃণমূলে একজন কাউন্সিলর, তার বউ কাউন্সিলর, তার ছেলে কাউন্সিলর কলকাতায়। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, তিনি ভারতবর্ষের ডিফেন্স মিনিস্টার, তার ছেলে লখনৌতে এমএলএ দিয়ে যোগী আদিত্যনাথের মন্ত্রী সভায় মন্ত্রী। এসব মুসলমানরা সব পরিসংখ্যানের খবর রাখে না। হুমায়ুন কবির কেন তার ছেলেকে ভোটে দাঁড় করাচ্ছে, তা নিয়ে বিরাট মাথা ব্যথা, যেটা কেন করবে। আর কি লোক ছিল না? তাই এরকম বেঈমান যে আমার কাছে থেকে আমার যা আছে বক্তৃতা করে বিজেপিকে খবর পাঠাচ্ছে আমাকে প্রার্থীটা করুন, আমি তাকে প্রার্থী করবো? আপনারা বলেন। আমাকে থেকে আপনারা ভোট দিয়েছেন, আবার আমার ছেলেকে ভোট দেবেন, আমার সাথে বুঝে নেবেন। আমার ছেলেকে নামমাত্র আমি দাঁড় করাচ্ছি। আমি থাকতে পারলে তো কোনো মতেই ছাড়তাম না, কিন্তু কোনো মতে ছাড়া যায় না। তবু আমি ভেবেছিলাম যে রেজিনগরেই থাকবো, নওদাটা ছাড়বো। কিন্তু নওদার লোকরা এমন ভাবে পিড়াপিড়ি করতে লাগলো, বললো আপনি রেজিনগরটা আবার নিজের যাকেই দেন জিতাতে পারবেন, কিন্তু নওদাটা আমাদের পক্ষে খুব টাফ হয়ে যাবে, অনেক ঝামেলায় পড়বো, আপনি থাকুন। তাই আমি তাদের কথা রাখতে, ভোটারদের কথা বা নওদার নেতৃত্বের কথা রাখতে গিয়ে আমি আনুষ্ঠানিকভাবে মিটিং ডেকে যেন মহান আল্লাহ তাআলার কাছে কড়া কোনো জবাবদিহির মধ্যে না পড়তে হয়, এর ভয়টা হুমায়ুন কবিরের মধ্যে আছে। তারপরেও যদি কেউ মনে করে, এখানে আমাদের গোলাম বলছিল কেউ কংগ্রেসের, আমি বিজয় মিছিল করে তকিপুরে ঢুকছি, যারা 10:30টা পর্যন্ত 23 এপ্রিল ভোটের দিনে ওই মণি বেড়ে বলে একজন আছে, সুমন মারবে, সে বেলা 10:30টা পর্যন্ত তৃণমূলের ভোট করেছে, আতাউরের ভোট করেছে। 10:30টার পরে দেখছে হাওয়া খারাপ, ভোট তো কেউ তৃণমূলকে দিচ্ছে না, সব বাঁশি চিহ্ন মারছে, তো পতাকা মতাকা ঘরে ভোট দিয়ে তখন বলছে ছেড়ে দে, হবে না কিছু, ও বাঁশি দিচ্ছে তার কিছু। তারপরে যখন 4 দিন পরে আমি তকিপুরে রোড শো করতে যাচ্ছি, বিজয় র্যালি, ও দেখছি ওর বাড়ির কাছে এত বড় কাঁসার থালায় বৃষ্টি ফুলের নিয়ে আমাকে ফুল দিতে আসছে। তা আমি আর কি করবো, ধরলাম, ও লাফিয়ে আমার গাড়িতে চড়ে পড়লো। আমাকে তকিপুরের লোক বলছে ওকে নামান, না হলে ঠেলা মারবো, ইট মারবো। ও তো
ভোটের দিনে তৃণমূলের ভোট করছিল, ও আপনার গাড়িতে কেন আলাম? ভাই আমি কি করব, আমি তো আর ধাক্কা দিয়ে নামাতে পারি না। সে আবার ইয়াসিন বেড়িকে নিয়ে অধীর চৌধুরীর কাছে গেছে, যে নিজেই বললো নিজের দমে জিতবো, দুম তো ফুস, আবার তার কাছে গিয়েছে রেজিনগরে ভোটে দাঁড়ানো। আর ইয়াসিন বেড়ে সে আবার তাকে নিয়ে গিয়েছে, পরিচয় করাচ্ছে যে বিরাট বড় ব্যবসাদার। আরে ব্যবসাদার তুমি যত বড়ই হও আর যতই কোটিপতি হও, টাকা দিয়ে যদি ভোট কিনা যেত তাহলে বিজেপি অনেক আগেই হাজার হাজার কোটি টাকা খরচ করে এই গভর্নমেন্টে চলে আসতো। কিন্তু তা দিয়ে আপনাকে আমি আমার পার্টিকে আপনার 2 কোটি টাকা ডোনেট করব আর 3 কোটি টাকা খরচ করব, দিয়ে আর তারপরে আপনি রেজিনগরে আমার হয়ে প্রচার করে আমাকে জিতাবেন। আলাম আপনার কত টাকা আছে? তো যে আপনার টাকার দরকার নাই, আমি 2 কোটি টাকা ক্যাশ দেবো আপনার পার্টিকে আর 3 কোটি টাকা খরচ করবো। আমি বললাম আমি রাজনীতিটা টাকা দিয়ে মাপকাঠি করে কেনা বেচা করে করি না। তা যদি করতাম তাহলে কোনোদিন তৃণমূলের বিরুদ্ধে মুখ খুলতে পারতাম না, অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতে পারতাম না। টাকা নিয়ে যদি বসে থাকতাম আর পুলিশের কাছে যদি ঘুষ দিয়ে নেতা সাজতাম তাহলে কিন্তু আমার পরিণতি অনেক আগেই মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতা শেষ হয়ে যেত। আমাকে টাকা দেখাবেন না, আমাকে এসব কথা আপনি কার থেকে বলছেন? না, আমার খুব শখ বিধানসভায় যাওয়া, তো আমি 5 কোটি টাকা পর্যন্ত খরচ করতে রাজি আছি। আলাম এতে চলে যান নন্দীগ্রামে, আর না হলে থামেন 2000 এই বর্ষাকালীন সংসদে, এবং দেখবেন 29 তারিখে আমি বললাম মুর্শিদাবাদে 22-এর জায়গায় 33 হবে, 11টা বাড়বে এমএলএ সিট, 3টে এমপির জায়গায় 5টা এমপি হবে, আপনাকে টিকিট দিয়ে জিতিয়ে দেব। এটা বলে ছেড়ে দিয়েছি, নামাজের টাইম আসছে। আমি তাই কাশীপুরের মানুষকে বলবো যে কারো প্রয়োজনায় পা দেবেন না, কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এখানে বসবাস করতে। বিজেপি ক্ষমতায় এসছে থাক, আবার সময় আসবে তখন একটা হয়ে বিজেপির বিরুদ্ধে আমরা মুসলিম সমাজকে একটা করার চেষ্টা করব। সে সিপিএমকেও যোগদান করাবো, কংগ্রেসকেও করাবো, আইএসএফকেও করাবো, সব দলকে। টিএমসি তো ভেঙে চুরমার, তাদের তো এখন দলের নেতাই মানছে না কেউ। তো তাদের আগামী দিনে কি হয় দেখুন, লক্ষ্য করুন। তাই আমি বলবো রাজনীতি করতে গিয়ে কারোর সাথে ব্যক্তিগত ঝামেলায় জড়ানোর দরকার নেই, কারো বিরুদ্ধে কুৎসা করার দরকার নেই, কারো বিরুদ্ধে চুগলখড়ি করার দরকার নেই। আপনারা সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন, সবাই শান্তিতে থাকুন, সবাই সম্প্রীতি রেখে থাকুন, এটাই বলবো। সবাইকে আমার সালাম আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আম জনতা উন্নয়ন পার্টি জিন্দাবাদ।